বারবার অভ্যন্তরীণ বিষয়গুলো এইভাবে বাইরে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। উনি হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল, কিন্তু হুমায়ুন দাবি করছেন আফটার কল যে তাকে শাস্তি দিলেও তিনি বলেই যাবেন নিজের কথা। দেখুন, এটা সম্পূর্ণ তার ব্যাপার। দল একটা নির্দিষ্ট নীতি, দলের একটা কাঠামো দল বারবার বলেছে, সেখানে হুমায়ুন কবির নিশ্চিতভাবে দল যদি কিছু তাকে কমিউনিকেট করে, তিনিও নিশ্চয়ই দলকে সেটা কমিউনিকেট করবেন, কিন্তু বারবার অভ্যন্তরীণ বিষয়গুলো এইভাবে বাইরে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। উনি নিশ্চয়ই সেটা বুঝবেন। ওনার যা বক্তব্য দলের মধ্যে 100 বার জানাতে পারেন, কিন্তু সেটা যেভাবে উনি বহিঃপ্রকাশ করছেন তাতে দলের প্রতিপক্ষ যারা আছে, উল্টো দিকের দলের যারা আছে, তারা এসব একটা চর্চা বা এটা একটা হয়ে যায়, ফলে বিভ্রান্তি তৈরি হয়। ফলে তার যে কথাগুলো তিনি তার দলের মধ্যে বলবেন, দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তারপর বাইরে কথা বললে সেটা তো ঠিক নয়। ফলে এটা তার এবং দলের বিষয়, এখানে অতিরিক্ত কোনো মন্তব্য করার অবকাশ নেই। উনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করলে সরকারের ভালো হবে, এটা বলে কেন তিনি শাস্তির মুখে পড়বেন? দেখুন, এটা একটা দল, এটা একটা দল, একটা সরকার, এবং উনি সেই দলের সদস্য, তিনি ওই দলের একজন সিনিয়র নেতা। ফলে এটা তো খোলা মুখে যেখানে কিভাবে আমার কি মনে হলো আমি কি বললাম, বিষয়টা তো সেরম নয়। এবং ওনার কোনো বক্তব্য জানাবার পরেও দল যদি একটা সিদ্ধান্ত নেয় বা দল যেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, প্রত্যেক সৈনিককেই তো দলের সেই সিদ্ধান্তটা মেনেই চলতে হবে। তো দল একটা সিদ্ধান্ত নেওয়ার পর তারপরেও যদি সমানে সৈনিকরা বলে যায় আমি আমার মতো বলবো, এটা কোনো দলে, কোনো জায়গায়, কোনো সংগঠনে, কোনো ক্লাবে, কোনো অফিসে, কোনো পরিবারে হতে পারে না। তো সুতরাং কেউ কারুর বক্তব্য একটা হয়তো বলতেই কেউ বলেছিলেন, কিন্তু দল একটা বৈঠকের পর যখন সেটাকে একটা সংগঠিত চেহারায় এনেছে, ফলে সেটার বাইরে যাওয়াটা কোনো কাজের কথা নয়। বলছি আপনারা অনেক মুখপাত্র নতুন এনেছেন, অনেকে চেঞ্জ করেছেন, সেটা নিয়ে কি বলবেন? প্রথমত তাদের দ্বিতীয় আমার কোনো বক্তব্য নেই, তার কারণ এটা দলের শীর্ষ বৈঠক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক, জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক, কর্মসমিতির বৈঠক, সেখান থেকে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে কোনো মন্তব্যই কোনো অবস্থায় করব না। অরূপ চক্রবর্তী অভিমানী, তিনি বলছেন যে তিনি কেন বাদ পড়লেন তিনি তো নিজেই জানেন, জানালে ভালো হতো। দেখুন, আরো যিনি তার কথা বলেছেন তার বিষয়, আমি শুধু এইটুকু বলছি, দলের জাতীয় কর্মসমিতি কিছু সাংগঠনিক সিদ্ধান্ত এবং কিছু কিছু কর্মসূচি, রাজনৈতিক দলের যেরকম কর্মসূচি, কিছু কর্মসূচি, এই দুটোই নিয়েছে। এখন সেখানে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত হয়েছে, এবং আমার মনে হয় যে এত তাড়াতাড়ি কোনো মানে এই ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো মন্তব্যের অবকাশ না রাখলেই ভালো। না, উনি বলছেন যে কি কারণে তাদের বাদ দেওয়া হলো, সেটা পারফরমেন্স না আনুগত্যের? সেটা উনি এটা উনি কে বলে, যদি কেউ কিছু বলে থাকেন তিনি নিশ্চয়ই কনসার্ন নেতৃত্বর সঙ্গে কথা বলে সেগুলো জেনে নিতে পারেন। কিন্তু আমি এই গোটা বিয়োজন এবং সংযোজন, এই গোটা বিষয়টা, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রসেস। হ্যাঁ, দল একটা সিদ্ধান্ত নিয়ে কিছু দায়িত্ব কিছু জায়গায় ভাগ করে দিয়েছেন। এই বিষয়ে আমি দলের বাইরে কোনো মন্তব্য করব না। শীর্ষ নেতৃত্ব বসে কোনো সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে একটা প্রসেস চলছে। সেই প্রসেসটা নিশ্চয়ই একটা জায়গা থেকে শুরু হয়েছে, একটা পর্যায় থেকে শুরু হয়েছে, এবং সেই প্রসেসটা কিন্তু একটা গোয়িং প্রসেস। ফলে সেটা যতক্ষণ না গোটা প্রসেসটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কোনো উপসংহারমূলক প্রতিক্রিয়া বা তার প্রতিক্রিয়া কোনোটারই কোনো অবকাশ নেই। আমি শুধু একটা বলছি যে কোনো একটা সুসংগঠিতভাবে
দায়িত্ব বিন্যাস শীর্ষ নেতৃত্ব করেছেন, জাতীয় সমিতি থেকে হয়েছে এবং সেই প্রসেসটা চলছে সার্বিকভাবে, দলের সর্বক্ষেত্রে সেই প্রসেসটা চলছে। একটা অনগোয়িং প্রসেস সম্পর্কে কোনো উপসংহারমূলক প্রতিক্রিয়া কোনো অবকাশ নেই। বলছি, পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার কোনো সম্পর্কই নেই, এতদিন পরে বলছেন, যদি অর্পিতা আচ্ছা, এটা মহা মুশকিল। পার্থদার সঙ্গে তার ওই ভদ্রমহিলার কোনো সম্পর্ক ছিল কি ছিল না, সম্পর্ক থাকলে সেটা কি সম্পর্ক সে কোত্থেকে জানবো? এটার সঙ্গে দলের সম্পর্ক নেই। আমি এই নিয়ে কোনো দলীয় মন্তব্যই করব না, এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তাদের বিষয়। এখানে বক্তব্য রাখার বা এই সম্পর্কের মূল্যায়ন করার কোনো 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 অবকাশ নেই। কিন্তু তার বান্ধবীর বাড়িতেই তো টাকা পাওয়ার জন্য আপনার পার্থ চট্টোপাধ্যায়কে, মানে একমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন, তার সমস্ত কিছু গেছে। আরে যদি কোনো পরিচিত হয়, আপনি বলছেন সম্পর্ক, এখন সেই সম্পর্কটা কীরকম সেটা জেঠু এবং ভাইজি হতে পারে, হ্যাঁ, দাদু নাতনি হতে পারে, হ্যাঁ, প্রেমিক প্রেমিকা হতে পারে, বলবো কি করে কোনটা? এবার আপনি তো শুধু বয়স আর ওজন দেখে বলা সম্ভব না এসব, আর এগুলো আমাদের সাবজেক্টও না। তো সুতরাং এখন পরিচিত, যেটা অভিযোগ ছিল পরিচিতর বাড়ি থেকে ওরম নগদ টাকার পাহাড় পাওয়া গেছে, তখন তদন্ত এবং দল যা যা সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে নতুন করে কোনো মন্তব্যের কোনো অবকাশ নেই। ওকে ষড়যন্ত্র করা হচ্ছে বলছে, এইসব সম্পর্কে এ করে বা পার্থ চট্টোপাধ্যায় কি বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মনে হয়? দেখুন, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করছেন যে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। সেটা আদালতে বলেছেন, যখন আদালতের বিষয়, বিচারাধীন বিষয়, কে কার পরিচিত, তার ওখানে কেন অত টাকা পাওয়া গেল ইত্যাদি ইত্যাদি, সে তো আদালতের বিষয়। তো কেউ ফাঁসিয়ে থাকলে তারা বলতে পারবেন, আদালতে বলবেন। যে কোনো অ্যাকিউজডের পূর্ণ অধিকার আছে আদালতে পূর্ণ লড়াই করার, তো সেটা তারা করবেন সেখানে। যেহেতু এই বিপুল পরিমাণ টাকা কোনো পরিচিতের কাছ থেকে ওইভাবে উদ্ধার হয়েছিল এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় এসছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারী এজেন্সি তারা তাদের মতো করেছে, আর সেই মুহূর্তে দলের যে কর্তব্য পালন করার ছিল দল সেই কর্তব্যটুকু পালন করেছে। কোনো বন্দির 100% অধিকার আছে তাকে নির্দোষ প্রমাণ করার, আইনি লড়াই আদালতে চালাবার, তো উনি চালাচ্ছেন, সেটা চালান, কিন্তু এর মধ্যে আমাদের এখানে কোনো মন্তব্য নেই। হুগলির গোঘাটে আবাস যোজনার একটা সমীক্ষা শুরু হতেই দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাদের মধ্যে নাম কাটানোর হিড়িক পড়ে গেছে। দেখুন, এই আবাসটা খুব জটিল বিষয়। দেখলে হঠাৎ যারা বলেন যে এটা দুর্নীতি অনিয়ম, ব্যাপারটা সেরম নয়। আপনাদের মনে রাখতে হবে, আবাসে দীর্ঘদিন টাকা দেয়নি কেন্দ্রের সরকার, দিল্লির সরকার। এইবার যে ব্যক্তি 3-4 বছর আগে হয়তো আবেদন করেছিল তার পুরো কাঁচা বাড়ি ছিল, আবাস প্রাপ্য ছিল, এতদিন টাকা দেয়নি টাকা দেয়নি টাকা দেয়নি, বর্ষা গেছে, কেউ কোনো কাজ পেয়েছেন, হয়তো একটা ঢালাই করেছেন। আজকে দেখলে মনে হচ্ছে উনি কেন ঢালাইয়ের আবেদন করেছেন। অ্যাকচুয়ালি তিনি যখন আবেদন করেছিলেন তখন হয়তো তার কাঁচা বাড়ি ছিল, এবার বছরের পর বছর গেছে, আজকে দেখলে মনে হচ্ছে তার কোনো কাজ কোনো কিছু করে একটু মেরামত করেছে সাজিয়ে, তারা সেখানে নাম কাটিয়ে নিতেই পারেন বা আজকে তার নাম বাদ যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সবটাই যারা আবেদন করেছিলেন সেগুলো কোনো ভুয়ো আবেদন বা দুর্নীতির বিষয়ে আছে। আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভও হচ্ছে, মানে পঞ্চায়েত অফিসে তালা লাগানো, এই অধিকাংশ জায়গায় এগুলো হচ্ছে রাজনৈতিক যারা গোহারা ভোটে হারে তারা গোটা জিনিসটাকে মেলাইন করতে চায়। তারা দেখছে যে কেন্দ্র টাকা না দিলেও মমতা ব্যানার্জি বাংলার বাড়ি প্রকল্পে পুরো টাকা দিয়ে এসব কাজ করাতে চাইছেন, বাংলার মানুষ উপকার পাবে, ফলে সেইটাকে জটিল করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এইসব উস্কানি দেওয়া হচ্ছে।